ধরুন একজন একটা বাঁশি দেখিয়ে আপনাকে বলল, এই এই বাঁশিটা না কথা বলে। আপনারা বিশ্বাস করবেন? পাগল বলে হেসে উড়িয়ে দেবেন। কিন্তু এটা যদি সত্যি হয়, ইন্টারেস্টিং লাগছে। চলুন তাহলে গল্পটা পুরোটা শুনে নিই। আজ পিশাচ পর্ব অডিও স্টোরি চ্যানেলের পর্দায় চলে এসেছে আমার অর্থাৎ লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে সেই বাঁশিটা কথা বলে। গল্পটা পুরোটা শুনে অবশ্যই নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে শুনে নিই আজকের গল্প। নমস্কার বন্ধুরা, আপনারা বর্তমানে রয়েছেন পিশাচ পর্ব অডিও স্টোরির পর্দায়, আর আমি রয়েছি সুদর্শন, একটা হাড় কাঁপানো ভয় আর মনে দাগ কেটে যাওয়া গল্পের সাথে। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের গল্পে। তবে হ্যাঁ, একটাই অনুরোধ, গল্পটি শেষ পর্যন্ত না শুনে কিন্তু যাবেন না। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভালো লাগবে। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সুপমা, অনিকেত এবং বর্ণালী। কাদম্বিনী ঘুমোচ্ছিল। অনেক কষ্টে ওর আজ ঘুম এসেছে। বিগত কয়েকদিন যাবৎ রাতে ও ঠিক করে ঘুমোতে পারত না। সন্তান হারা মায়ের চোখে নিদ্রা সচরাচর বশ মানে না, কিন্তু শরীরে প্রাণ থাকলে তা ক্লান্ত হবেই, আর ক্লান্ত হলে ঘুমও পাবে। তাই আজ কাদম্বিনী একেবারে গভীর নিদ্রামগ্ন হল। ওর মাথার পাশেই রাখা ছিল একটা বাঁশি। কাদম্বিনী এই বাঁশিটা কখনো নিজের কাছ থেকে দূরে সরাত না। এটাই ছিল ওর ছেলের শেষ চিহ্ন। রাত তখন নির্জন গভীর। বাইরে বৃষ্টি তখন সবে থেমেছে। পরিবেশটা ভারী গুমোট হয়ে আছে। দূর থেকে ভেসে আসছে শিয়াল ও রাতচড়া পাখির ডাক। কাদম্বিনীর পাশের ঘরেই ওর দাদা কৈলাস তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় কাদম্বিনীর মাথার পাশে রাখা বাঁশিটা নিজের জায়গায় কেঁপে উঠল। বাঁশির ছিদ্রগুলো দিয়ে ভেসে এলো একটি সুর। না, সুর না, স্বর, কারোর কণ্ঠস্বর, কিন্তু খুবই মৃদু। আমি চুরি করিনি, যেন অনেক দূর থেকে কেউ কথা বলছে। স্বরটা শুনে খাটের উপর উঠে বসল কাদম্বিনী। ওর মন বলল, এ বিষ্ণুর গলার স্বর। খাট থেকে নেমে কাদম্বিনী এদিক ওদিক ছেলেকে খুঁজতে থাকল, কিন্তু কোথাও কেউ নেই। এমন সময় আবার সেই বাঁশি থেকে সেই স্বরটা ভেসে এলো। মা, আমি চোর নই মা, আমি চোর নই। আমাকে তোমরা বিশ্বাস করো, আমি চুরি করিনি। ওর টাকা আমার নিজের। কাদম্বিনী হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। লক্ষ্য করল বাঁশিটা নিজের জায়গায় মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। ওটার মধ্যে থেকে বেরিয়ে আসছে বিষ্ণুর কণ্ঠস্বর। এক নাগাড়ে সে বলে চলেছে, মা, আমি চোর নই মা, আমি চোর নই। এখন সেই স্বর আর মৃদু নেই। ধীরে ধীরে সেই স্বরের তীব্রতা বাড়ছে। কাদম্বিনী আস্তে আস্তে এগিয়ে গেল বাঁশিটার দিকে। তারপর বাঁশিটাকে ধরতেই ওর হাতের উপর হঠাৎ আরেকটি হাত এসে ওর হাতটা চেপে ধরল। তৎক্ষণাৎ কাদম্বিনী মুখটা তুলে দেখল খাটের ওই প্রান্তে বসে আছে বিষ্ণু, কাদম্বিনীর একমাত্র ছেলে বিষ্ণু। ওর চোখ কালো কোটরে ঢোকানো,
চোখের মনির স্থানে রয়েছে শুধুই সাদা অংশ, কিন্তু তবুও মুখে কোনো ভয়ঙ্কর ছাপ নেই। দেখলে কেমন করুণা হয়। ওর পরনে ময়লা একটা হাফ হাতা জামা আর হাফ প্যান্ট। ঠিক মৃত্যুর সময় যে জামাটা বিষ্ণু পরেছিল এটা সেই জামাটাই। কাদম্বিনী বাঁশির উপর থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে বিষ্ণুর দিকে এগিয়ে যেতেই বিষ্ণুর ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে গেল। কাদম্বিনী আর সহ্য করতে পারল না। ছেলেকে কাছে পেয়েও হারিয়ে ফেলার দুঃখে চিৎকার করে মাটিতে বসে কাঁদতে লাগল। এমন সময় ওর ঘরের বাইরের দরজা ধাক্কানোর শব্দ হল। কাদম্বিনী তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখল কোথাও কেউ নেই, কিন্তু ধূপধাপ কিছু শব্দ ওর কানে এলো। মনে হলো কেউ ঘরে ধাক্কা দিয়ে ছুটে পালিয়ে গেল। এই কাজ জীবিত থাকা অবস্থায় বিষ্ণু অনেকবার করেছে। তখন কাদম্বিনী বিরক্ত হলেও এখন ছেলেকে দেখতে পাওয়ার আশায় উত্তেজিত হয়ে উঠল। পুরো বারান্দাটা অন্ধকার। ঝিঁঝি পোকা ডেকে চলেছে ক্রমাগত। কাদম্বিনী বিষ্ণুর নাম নিয়ে ওই অন্ধকার বারান্দায় ছেলেকে খুঁজে চলেছে। এমন সময় ওর কানে এলো কেউ চিৎকার করে মা বলে ডাকছে। সেই স্বর যতটা ভয়ঙ্কর ততটাই বেদনাদায়ক। কাদম্বিনী ব্যস্ত হয়ে বিষ্ণুকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কাউকে পেল না। কাদম্বিনীর শাড়ির আঁচল লোটাচ্ছিল। হঠাৎ কেউ ওর শাড়ির আঁচলে একটা টান দিল। কাদম্বিনী চমকে ফিরে দেখল কেউ নেই। কানে এলো বিষ্ণুর খিলখিল করে হাসির শব্দ। সঙ্গে সঙ্গে কিছু একটা গড়িয়ে ওর পায়ের কাছে এসে থামল। চাঁদের আলোয় সেই জিনিসটা কাদম্বিনী হাতে তুলে নিয়ে দেখল এটা সেই বাঁশি, বিষ্ণুর সেই বাঁশি। কিন্তু একটু আগেই তো এই বাঁশি কাদম্বিনী নিজের ঘরে খাটের ওপর দেখে এসেছে। নিজে নিজে এই বাঁশি ঘরের বাইরে কি করে চলে এলো? হঠাৎ সেই বাঁশি থেকে আবার সেই শব্দগুলো ভেসে এলো। মা, আমি চোর নই মা, আমি চোর নই। সেই বাঁশি বুকে নিয়ে কাদম্বিনী চিৎকার করে বিষ্ণুর নাম নিল। আর ঠিক সেই সময় পাশের ঘর থেকে বেরিয়ে এলো কাদম্বিনীর দাদা কৈলাস। বিষ্ণু, বিষ্ণু। কি হয়েছে বোন? আরে তোর কি হয়েছে? এখানে বসে কাঁদছিস কেন? দাদা, আমার ছেলে এসেছে গো। ও আমাকে ডাকছে, আমাকে খুঁজছে, কিন্তু আমি যে ওকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। কি সব বকছিস পাগলের মতো? পাগল না দাদা, পাগল না, আমি সত্যি বলছি গো। আর এই যে বাঁশিটা দেখছো না, এই বাঁশিটা কথা বলে। বাঁশি আবার কথা বলে? হ্যাঁ গো দাদা, তুমি বিশ্বাস করো, এই বাঁশিটা কথা বলে। এর মধ্যে থেকে বিষ্ণুর গলার স্বর শুনতে পাই আমি। আজ আমি সচক্ষে বিষ্ণুকে বাঁশি নিয়ে দাঁড়িয়েও থাকতে দেখেছি। তুমি বিশ্বাস করো আমায়। কৈলাস নিজের একমাত্র বোনের জন্য দুঃখ পেল। বেচারি স্বামী পুত্র দুজনেই পরলোক গমন করেছে। এত কিছুর পর এই রকম পাগলের মতো অবস্থা ওর হবে না তো কারই বা হবে? কিন্তু এভাবে চলতে দিলে কৈলাস তো নিজের বোনকেও হারিয়ে ফেলবে। মনে মনে ভাবল আগামীকাল সকালেই ভালো বৈদ্য এনে বোনের চিকিৎসা করাতে হবে। তারপর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বোনকে নিয়ে চলে যেতে হবে। সুস্থ সবল বোনকে এভাবে পাগল হতে দেওয়া যায় না। কৈলাস বোনকে নিয়ে ঘরে গেল। কাদম্বিনী তখনও বলে চলেছে, দাদা বিশ্বাস করো, এই বাঁশিটা কথা বলে। হ্যাঁ বোন, বিশ্বাস করেছি। তুই শুয়ে পড় আর বাঁশিটা আমায় দে। না না দাদা, এই বাঁশিটা আমার কাছে থাকলে আমার মনে হবে আমার ছেলেটা আমার কাছে আছে। না না, এই বাঁশি আমি কাউকে দেব না। বেশ, তুই বাঁশিটা নিয়ে ঘুমো,
আমি আমি তোর ঘরেই আছি, চিন্তা করিস না। আমার বিষ্ণু, এটা আমার বিষ্ণু, আমার বিষ্ণু। কাদম্বিনী নিজের মনেই বিড় বিড় করতে করতে বাঁশি বুকে জড়িয়ে শুয়ে পড়ল। কৈলাস সারা রাত কাদম্বিনীর পায়ের কাছে বসে বই পড়েই কাটিয়ে দিল। পরের দিন সকালবেলা বৈদ্য ডেকে এনে কৈলাস বোনের চিকিৎসা শুরু করল। বৈদ্য বলল, সন্তান হারিয়ে কাদম্বিনী খুব যন্ত্রণায় রয়েছে, মানসিক যন্ত্রণা। এর থেকে ওকে কেউ এভাবে বের করতে পারবে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওর সঙ্গে থাকো, পারলে ওকে চোখে চোখে রেখো। এরকম মানসিক অবস্থায় ওকে একা রাখা ঠিক না। শরীরটাও দুর্বল, একটু ঘি, মাখন আর দুধ খাওয়াও। বলেই বৈদ্য চলে গেল। কাদম্বিনী তখনও মরার মতো ঘুমে আচ্ছন্ন। কৈলাস বোনের মাথায় হাত বুলিয়ে দিল। তখনই ওর চোখ পড়ল বোনের বালিশের পাশে রাখা বাঁশিটার ওপর। সেই বাঁশিটা হাতে নিয়ে কৈলাসের মনে পড়ে গেল বিগত কয়েকদিন আগের কথা, যখন ওর মাত্র 12 বছরের ভাগ্নে খিলখিল করে হেসে চারিপাশে দৌড়ে বেড়াত। নদীর ধারে একটা প্রকাণ্ড আম গাছ রয়েছে। সেই আম গাছের তলায় বসেই একজন বৃদ্ধ মানুষ খুব সুন্দর বাঁশি বাজাত। বিষ্ণু তাকে আদর করে বুড়ো দাদু বলে ডাকত। বিষ্ণুর অনেক দিনের ইচ্ছে ছিল যে ও কৃষ্ণ ঠাকুরের মতো বাঁশি বাজাবে। যদিও তার একটা কারণ আছে। বিষ্ণুর গায়ের রং ছিল শ্যামলা, ঠিক কৃষ্ণ ঠাকুরের মতো। চোখগুলো টানা টানা, নাকটা টিকালো, ঠোঁটটা হালকা গোলাপি রঙের, আর সাদা ঝকঝকে দাঁত। রাখালের মতো গরু চড়ানোতে তার জুড়ি মেলা ভার। গ্রামের গরু বাছুরদের ভাষা বুঝত বিষ্ণু। তার ওপর আবার ওর কৃষ্ণ ঠাকুরের মতোই দই, মাখন এসব খাওয়ার খুব শখ ছিল। আবার ওর নাম স্বয়ং নারায়ণেরই আরেক নাম বিষ্ণু। গ্রামবাসীরাও বিষ্ণুকে খুবই ভালোবাসত। মোটের ওপর সবই তার শ্রীকৃষ্ণের মতো থাকলেও একটা জিনিস ছিল না। শ্রীকৃষ্ণ কি সুন্দর বাঁশি বাজাত, কিন্তু সে তো বাঁশি বাজাতে পারে না। তাই বিষ্ণু যখন গ্রামের আমতলায় বসে থাকা দাদুকে বাঁশি বাজাতে দেখল, তখন তাকে ডেকে বলল, তোমার বাঁশির কি মিষ্টি সুর গো, আমাকে শেখাবে? বুড়ো দাদু হেসে বলল, তোর বাঁশি আছে? বিষ্ণু মাথা নিচু করে বলল, না, তা তো নেই। তাহলে তুই শিখবি কি করে? আগে বাঁশি কিনে আন, তারপর শেখাবো। কিন্তু দাদু, আমরা যে অনেক গরিব। মা বলে বাঁশি কেনার টাকা নেই। কিন্তু আমি যদি শিখে যেতে পারি, তাহলে মাকে রাজি করিয়ে একটা বাঁশি ঠিক কিনে নিতে পারবো। তুমি আমায় শিখিয়ে দাও না দাদু, তোমার বাঁশিটা দিয়ে। কথা দিচ্ছি, আমি মন দিয়ে শিখব। শিল্পী শিল্প মারতে চায় না, বরং প্রসার করতে চায়। গ্রামের সবাই যাকে পাগলা বুড়ো বলে, তাকে বিষ্ণু একেবারে গুরুস্থান দিতে চাওয়ায় বৃদ্ধর চোখে জল এলো এবং বিষ্ণুর কথায় সে রাজি হল। সেদিন থেকেই বিষ্ণু তার বুড়ো দাদুর কাছে বাঁশি বাজানোর তালিম নিচ্ছে। কয়েকদিনের মধ্যেই বিষ্ণু পাকা উস্তাদ না হলেও বাঁশি ভালোই বাজাতে শিখে গেল। বিষ্ণুর বাবা মারা গেছে আজ প্রায় 1 বছর। তখন থেকে কাদম্বিনী
একাই বিষ্ণুকে আগলে রেখেছে। কাদম্বিনী, এই নামটা শুনলেই বোঝা যায় যে এই নাম পাড়া গাঁয়ের কোনো সাধারণ মেয়ের নাম নয়। কাদম্বিনী পাশের গ্রামের জমিদারের নায়েবের একমাত্র মেয়ে। ছোট থেকেই অভাব যে কি তা কাদম্বিনী কোনোদিনও চোখে দেখেনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, অল্প বয়সেই কাদম্বিনী প্রেমে পড়ল প্রতাপ চক্রবর্তী নামক এক গরিব ছেলে। ছেলেটি শিক্ষিত হলেও টাকা পয়সার ক্ষমতা একেবারেই ছিল না। পাশের গ্রামের ছোট্ট একটা পাঠশালায় মাস গেলে 15 টাকার বিনিময়ে সে ছেলে পড়াতো। অনেক চেষ্টা করেও প্রতাপ কাদম্বিনীকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। কাদম্বিনী স্পষ্টভাষী মেয়ে। একবার সে যখন প্রতাপকে কথা দিয়েছে তখন ওকে ছাড়া আর কাউকে এই জীবনে বিয়ে করবে না, তাতে ওর 3 বেলার জায়গায় যদি 1 বেলা খাবার জোটে তাই সই। কিন্তু ওর কথা নড়চড় হবে না। শেষ অবধি মা, বাবা, দাদা সকলের অমতে গিয়ে কাদম্বিনী বিয়ে করল প্রতাপকে। কাদম্বিনীর বাবা নায়েব রাজেন্দ্র সান্যাল নিজের মেয়েকে বড় ভালোবাসতেন, তাই মেয়ের দেওয়া এই আঘাত ভুলতে পারলেন না। ফলস্বরূপ সে রেগে অভিমানে মেয়েকে চিরতরে পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। কাদম্বিনীর দাদা কৈলাস অতটা জেদি প্রকৃতির নয়, তবুও বাবার উপরে কৈলাস কোনোদিনই যেতে পারেনি। সে দুঃসাহস বরাবরই তার বোনের বেশি ছিল, তাই বোনের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছা থাকলেও বোনের থেকে ওকে দূরেই থাকতে হতো। অন্যদিকে পাকা বাড়ি থেকে কাদম্বিনী প্রতাপের ভাঙাচোরা কাঁচা বাড়িতে এসে উপস্থিত হল গৃহিণী হয়ে। প্রতাপের মনে দ্বিধা ছিল যে কাদম্বিনী হয়তো বেশি দিন তার সঙ্গ অনুভব করতে চাইবে না, কিন্তু এক্ষেত্রে প্রতাপকে ভুল প্রমাণ করল ওর স্ত্রী। কাদম্বিনী একেবারেই অন্য ধাতের। সেই ভাঙাচোরা ঘরকেও খুব তাড়াতাড়ি ও সংসারে পরিণত করল। 2 বছরের মধ্যে সে একটি পুত্র সন্তানেরও জন্ম দিল। একবেলা খেয়ে না খেয়ে ওরা একসাথে বেশ সুখেই ছিল। কোনো রকমে তাদের সংসার চলে যাচ্ছিল। তাদের ছেলে বিষ্ণু ধীরে ধীরে বড় হতে লাগল। ছেলেরা সাধারণত বাবার থেকে দূরে আর মায়ের কাছাকাছি থাকে, কিন্তু এক্ষেত্রে উল্টোটা। মায়ের চেয়ে বাপের কাছেই বিষ্ণুর বেশি আবদার। সংসারে যতই অভাব থাকুক না কেন, বিষ্ণুকে ওর বাবা মা উভয়েই কোনো অভাব অনটন বুঝতে দেয়নি কোনোদিনও। এভাবেই প্রায় 11টা বছর কেটে গেল। কিন্তু সেই 11 বছরের মাথায় প্রতাপ মারণ রোগের তাড়নায় মৃত্যুবরণ করল। মাথায় বাজ পড়ল কাদম্বিনীর। আজ সে প্রকৃত অভাব যে কি তা অনুভব করল। সেই অভাবের তাড়নায় স্বামীর মৃত্যুর জন্য শোক করার সময়টুকু কাদম্বিনী পেল না। সংসার সে চালিয়ে দিতে পারত ঠিকই, কিন্তু সংসার চালানোর যোগান ছোট থেকেই বাবা, দাদা আর বিয়ের পর বরকেই করতে দেখেছে। তাহলে এখনো কি করবে? বাপের বাড়ি ফিরে যাবে? না, তা হয় না। বিষ্ণু জন্মানোর পরও ওর বাবা ওকে ক্ষমা করে নাতিকে দেখতে আসেনি, তাই আজ বাবার বাড়ি গেলে ওর মান খোয়া যাবে। তার থেকে ভালো সে এখানেই স্বামীর কুটিরে পড়ে থেকে যেভাবেই হোক ছেলেকে মানুষ করবে। সুতরাং বাপের বাড়ির লোকেরা জানতেও পারল না যে তাদের বাড়ির একমাত্র মেয়ে বিধবা হয়েছে। এই সময় ওর এক প্রতিবেশিনী ওকে ঠোঙা বানানোর আর ধূপের বান্ডিল তৈরি করার একটা কাজ দিল। খুবই কম পয়সা, কিন্তু তবুও ঘরে তো কিছু আসবে। এইভাবেই কাদম্বিনী কোনো রকমের সংসার চালাচ্ছিল। একদিন বিষ্ণু বুড়ো দাদুর বাঁশিটা চেয়ে বাড়িতে নিয়ে এলো। বিষ্ণু ওর মাকে দেখাতে চায় যে ও বাঁশি বাজাতে শিখে গেছে। কাদম্বিনী তখন দাওয়ায় বসে ধূপ গুনছে। 2 ডজন ধূপ হয়ে গেলে সেটা সবুজ সুতোয় মুড়ে পাশে রাখছে। এমন সময় বিষ্ণু এসে মায়ের গায়ের ওপর হেলান দিয়ে বসল। কাদম্বিনী বলল, কি হয়েছে? খিদে পেয়েছে? না মা, খিদে নেই। তাহলে কি হয়েছে? পড়াশোনা লাটে তুলে এখন খেলতে যাবে? না মা, পড়াশোনাই করব, কিন্তু তার আগে তোমায় কিছু দেখানোর আছে। কি? তাড়াতাড়ি দেখা।
কাজের মধ্যে মাথাটা খারাপ করিস না তো। বিষ্ণু কোমরে বাঁধা গামছা থেকে বাঁশিটা বের করে নিয়ে খুব সুন্দর মৃদু একটা সুর বাজিয়ে দিল। কাদম্বিনী সেই সুর শুনে চোখ গোল গোল করে বিষ্ণুর দিকে তাকিয়ে বলল, আমি তো অবাক হয়ে যাচ্ছি রে। তাই না মা? আমি কি সুন্দর বাজাই না মা? কাদম্বিনী এবার রেগে বিষ্ণুর কানটা ধরে বলল, সেই জন্যে অবাক হচ্ছি না, অবাক হচ্ছি এই ভেবে যে তুই বাঁশিটা কোথা থেকে পেলি। বুড়ো দাদুর কাছ থেকে চেয়ে এনেছি তোমাকে দেখাবো বলে, যে আমিও যে বাঁশি বাজাতে পারি গো। কাদম্বিনী বিষ্ণুর কান ছেড়ে দিয়ে আবার ধূপ গোনাতে মন দিল। তারপর বলল, তুই কি সারা জীবন বুড়ো দাদুর মতো বাঁশি বাজিয়ে ঘুরবি? পড়াশোনা করলে যে খেতে পাবি বাবা, বাঁশি বাজিয়ে কি খেতে পাবি? বিষ্ণু মায়ের কোলে দুটো হাত রেখে বলল, ও মা, আমায় একটা বাঁশি কিনে দেবে গো, তাহলেই আমি পড়াশোনা করব। তবে রে হতভাগা ছেলে, দেখছিস খাবার পয়সা নেই, তোর পড়াশোনা করাতে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, তুই আবার বাঁশি কিনে ফুর্তি করবি? ফুর্তি না মা, বাঁশি বাজাতে যে আমার খুব ভালো লাগে, আমার খুব শখ মা। একটা শোন, গরিব মানুষদের শখ থাকতে নেই রে, থাকে শুধু প্রয়োজন। এই প্রয়োজন পুরো করে শখ পুরো করার টাকা গরিব মানুষদের কাছে থাকে না বিষ্ণু। তুই বুঝতে শেখ, বড় হচ্ছিস তো বল। যাও এখন হাত মুখ ধুয়ে মুড়ি বাতাসা খেয়ে পড়তে বসো, কিন্তু তার আগে বুড়ো দাদুর বাঁশিটা কিন্তু ফেরত দিয়ে এসো। বিষ্ণু মাথা নিচু করে চলে গেল। মায়ের মন সন্তানের যন্ত্রণায় কাঁদবে, এটাই স্বাভাবিক, কিন্তু কাদম্বিনী আজ নিরুপায়। সন্তানের মুখে হাসি ফোটানোর দাম দেওয়ার ক্ষমতা তার নেই। আজ হয়তো বিষ্ণু এই যন্ত্রণা বুঝবে না, কিন্তু যত বড় হবে ততই বুঝবে যে মা আজীবন তার মঙ্গল চেয়েই এসেছে। অন্যদিকে বুড়ো দাদুকে বাঁশি ফেরত দিয়ে বিষ্ণু গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যেতে যেতে আপন মনেই বলছিল, একটা বাঁশি কিনে দিতে কত পয়সা লাগে, মা কি তাও বোঝে না? মা বোঝে না তো তা কি আছে, এবার আমি বুঝবো। যেভাবেই হোক আমাকে একটা বাঁশি কিনতেই হবে। এমন সময় হঠাৎ এক ভদ্রলোক বিষ্ণুর কাছে এসে জিজ্ঞাসা করল, ও খোকা, এখানে প্রতাপ চক্রবর্তীর বাড়ি কোথায় তুমি বলতে পারো? আচমকা ভদ্রলোকের এই প্রশ্ন শুনে বিষ্ণু একটু চমকে উঠল। জিজ্ঞাসা করল, কার কথা বলছেন? প্রতাপ চক্রবর্তী এই গ্রামের পাঠশালায় এসে পড়ায় শুনেছি, তুমি কি তার বাড়ি চেনো? বিষ্ণু একগাল হাসি হেসে বলল, আমার বাড়ি আমি চিনব না? ভদ্রলোক অবাক হয়ে বলল, তোমার বাড়ি? হ্যাঁ বাবু, প্রতাপ চক্রবর্তী আমার বাবার নাম। আর তোমার মায়ের নাম কি? কাদম্বিনী চক্রবর্তী। আপনার এত খবর লাগবে কেন শুনি? কে আপনি? ভদ্রলোক এই কথা শুনে বিষ্ণুকে জড়িয়ে ধরল। বিষ্ণু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, আরে আরে কি করছেন বাবু, ছাড়ুন ছাড়ুন। বাবু নয় হে ছোকরা, আমি তোর মামা রে, তোর আপন মামা কৈলাস সান্যাল। বিষ্ণু মামা বাড়ির কথা জীবনেও শোনেনি। আদেও যে তার মামা ও তার বাড়ি আছে সেটা সে জানত না। তাই আপন মামা বলতেই ওর খুব আনন্দ হলো। তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গেল মামাকে। কাদম্বিনী তখন দাওয়ায় বসে ধূপ গুনছে। দূর থেকে বিষ্ণুর সঙ্গে কাউকে নিজের বাড়ির দিকে এগিয়ে আসতে দেখে বেশ অবাক হলো, কিন্তু কিছুক্ষণ পরেই যখন দেখল বিষ্ণুর সঙ্গে থাকা সেই লোকটা ওর আপন দাদা, তখন হাতে ধরা ধূপগুলো ফেলে দৌড়ে গেল দাদার দিকে। দাদাকে সে আজ এত বছর পর সামনে পেয়েছে। দাদার পায়ে ধুলো নিয়ে প্রশ্ন করল, কেমন আছো দাদা? কতদিন পর তোমায় দেখলাম। বাবা কেমন আছে? আর মা ভালো আছে তো? কৈলাস বোনকে আশীর্বাদ করে বলল, আগে ঘরে নিয়ে চল, তারপর তোর সব কথা শুনবো। জামাইবাবু কোথায় রে? কাদম্বিনী দাদাকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে
প্রতাপের মৃত্যুর খবর দিল। এই খবর শুনে কৈলাস মাথা নত করে বলল, বাবার জন্য তোদের কোনো খবর নিতে পারিনি কোনোদিন। তোরই বা কি কাণ্ড বোন, একটাবার কি খবর দেওয়া যেত না? ছি ছি ছি, তোর এত বড় বিপদেও তোর পাশে থাকতে পারলাম না। পুরনো কথা বাদ দাও দাদা, আজ তুমি এখানে এলে বাবা মা জানে তো? বাবা মাস 6 আগেই মারা গেছে, আর কিছুদিন আগে মা নিজের ইচ্ছায় কাশিতে চলে গেল। আর কোনো বাধা রইল না, তাই তো তোর কাছে চলে এলাম। যদিও আমি শুধু দেখা করতে এসেছিলাম, কিন্তু তোর এই অবস্থায় তোকে এখানে ফেলে আমি যাব না। তুই আর ভাগ্নে আমার সঙ্গে যাবি। বাবার মৃত্যুর খবর পেয়ে কাদম্বিনী একটু চুপ করে বসেছিল, তাই প্রথমে দাদার কথাটা বুঝতে পারেনি। কিন্তু যখনই বুঝতে পারল, সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করল, তোমার সঙ্গে কোথায় যাব? তোর নিজের বাড়িতে যাবি। এখানে তো প্রতাপ নেই, তুই একা একা এখানে কেন পড়ে থাকবি? আমাদের এত বড় বাড়ি, আমিও বিয়ে থা করিনি। এখন যা আছে সবই তো বিষ্ণুর। এখানে থেকে ওর ভবিষ্যৎ কেনই বা নষ্ট করবি? না দাদা, তা হয় না। যে বাড়িতে আমার স্বামীর সম্মান ছিল না, সেই বাড়িতে আমি আর ফিরে যাব না। বাবা বেঁচে থাকতে যদি আমায় ক্ষমা করে ডাকতো, তাহলে হয়তো যেতাম, কিন্তু এখন আর তা সম্ভব নয়। অনেক অনুরোধ করার পরও কাদম্বিনীকে মানানো গেল না। কৈলাস হার মেনে নিয়ে বলল, বেশ, তোকে যেতে হবে না, কিন্তু মাঝে মধ্যে তোর এখানে এসে আমি থাকলে তোর কোনো আপত্তি নেই তো? কি বলছো দাদা, আপত্তি কিসের? কিন্তু আমার এই গরিবের ঘরে তোমাকে যে ভালো মন্দ কিছু খেতেও দিতে পারবো না গো। সে চিন্তা তোকে করতে হবে না। তুই শুধু বল, তোর দাদাকে এখানে থাকতে দিতে তোর কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। কৈলাস মাঝে মধ্যেই এখন বোনের বাড়ি যাতায়াত করে। বোনের আপত্তি সত্ত্বেও ওদের খাওয়া দাওয়া, জামা কাপড় সব কিছুর দায়িত্ব নেয়। এ বিষয়ে কাদম্বিনীর বেশ অস্বস্তি বোধ হলেও বিষ্ণুর খুব ভালো লাগছিল। সে কোনোদিনও এত দামি দামি পোশাক পরেনি, এত ভালো মন্দ খাবার খায়নি। সে যেন এক রাতের মধ্যেই গাঁয়ের গরিব ছেলে থেকে বড়লোকের সুখী পুত্রে পরিণত হল। বিষ্ণুর একদিন মনে হলো, মামা তো তাদের জন্য অনেক খরচাপাতি করে, তাহলে একটা সামান্য বাঁশি কিনে দিতে কি মামা পারবে না? কিন্তু কারোর থেকে হাত পেতে চাওয়া যে তার অভ্যাস নয়। তাছাড়া মামার কাছে বাঁশি চাইলে যদি মা জানতে পারে, তাহলে বিষ্ণুকে সে আস্ত রাখবে না। মামাকে তাহলে সে কি করে বোঝাবে যে তার একটা বাঁশি চাই? একদিন গ্রাম ঘুরিয়ে দেখার আছিলায় মামাকে নিয়ে বিষ্ণু গেল সেই নদীর পাড়ে আম গাছের তলায়। সেখানে বুড়ো দাদু তখন বসে বাঁশি বাজাচ্ছিল। বিষ্ণু তার থেকে বাঁশিটা নিয়ে খুব সুন্দর করে তা বাজিয়ে মামাকে শোনালো। মামা বলল, বাহ ভাগ্নে, তুই তো খুব ভালো বাঁশি বাজাস, আগে শোনাসনি কেন? কি করে শোনাবো, আমার কাছে তো বাঁশি নেই, তাই জন্য বুড়ো দাদুর কাছ থেকে চেয়ে নিতে হয় মাঝে মাঝে। তাই নাকি? আমার ভাগ্নের কাছে বাঁশি নেই তা তো হতে পারে না, তাহলে তো আজকেই তোকে একটা বাঁশি কিনে দিতে হয়। সত্যি সত্যি তুমি আমায় বাঁশি কিনে দেবে? কিন্তু মা যদি বকে? ঠিক কথা ভাগ্নে, আমিও যে তোর মাকে ভয় পাই। তাহলে এক কাজ করি, আজকে বাড়িতে গিয়ে তোর মাকে বলি, তারপর কালকে তোর জন্য একটা বাঁশি কিনে আনবো। হ্যাঁ মামা, তাই করো, মা তোমায় না বলতে পারবে না। বিষ্ণু আর কৈলাস বাড়ি ফিরে এলো, কিন্তু বাড়ি ফিরে পরিস্থিতি গেল উল্টে। কাদম্বিনীর সঙ্গে সেদিন রাস্তায় দেখা হয়েছিল বিষ্ণুর পাঠশালার মাস্টার মশাইয়ের। সে বিষ্ণুর নামে হাজার একটা অভিযোগ করল কাদম্বিনীর কাছে। বিষ্ণু বাড়িতে আসতে কাদম্বিনী তার গালে দুটো চর বসিয়ে দিল। তারপর শুরু হলো বকাঝকা। অসভ্য ছেলে, একেবারে হাড় মাস চালিয়ে খেলো। আমি এত কষ্ট করে তোকে লেখাপড়া শেখাচ্ছি, আর তুই কিনা গ্রামে ঘুরে ঘুরে বাঁশি বাজিয়ে বেড়াচ্ছিস।
মাস্টার মশাইও বলেছে যে তুই মন দিয়ে পড়াশোনা করিস না। এখন থেকে যদি পড়াশোনা ছেড়ে কোনোদিন তোকে এই বাঁশি বাঁশি করতে দেখেছি, তাহলে তোর একদিন কি আমার একদিন, কথাটা যেন মনে থাকে। ব্যাস, বাঁশি কেনার প্রসঙ্গ ওখানেই ধামাচাপা দিতে হলো। অন্যদিকে এবারেও আশাহত হলো বিষ্ণু। সারা দিন এখন বিষ্ণু বই নিয়ে বসে থাকে, শুধু বিকেলের দিকে একটু বাইরে বেরিয়ে যায়। এই কদিন বিষ্ণু বাড়িতেও কারোর সাথে কোনো কথা বলে না। বিষ্ণুর মনের মধ্যে একটা চাপা রাগ কাদম্বিনী আর কৈলাস দুজনেই লক্ষ্য করত। কৈলাস সেই ব্যাপারে কাদম্বিনীকে একদিন বলেও ছিল, বোন, বিষ্ণু কিন্তু এখনো ছেলে মানুষ, সবসময় ওকে শাসনে রাখা উচিত নয়। তুই ছাড়া ওর তো আর কোনো সম্বল নেই। এখনকার যুগে ছেলে মেয়েদের সঙ্গে একটু বন্ধুর মতো মিশতে হয়। কাদম্বিনী দাদার সঙ্গে কোনো তর্ক করেনি, শুধু এইটুকু বলেছিল, ছেলেকে মানুষ করতে হলে একটু শাসন করতে হয় দাদা। প্রত্যেকবারের মতো সেবারেও গ্রামে পৌষ মাসের মেলা বসেছে। চারিদিকে হই হট্টগোল। কৈলাস ঠিক করলেও ভাগ্নেকে নিয়ে মেলায় যাবে, আর বোনের শত আপত্তি থাকলেও বিষ্ণুকে একটা বাঁশি সে কিনে দেবে। আবার অন্যদিকে কাদম্বিনীও একটু একটু করে টাকা জমিয়েছিল ছেলের এই বাঁশির আবদার পুরো করার জন্য। কিন্তু সেদিন সকালবেলা থেকেই বিষ্ণুর কোনো পাত্তা নেই। সকালবেলা উঠেই বিষ্ণু কাদম্বিনীকে কিছু না বলেই বেরিয়ে গেছে। সচরাচর এরকম ও কোনোদিন করে না। মাকে সে বেজায় ভয় পায়। কৈলাস একবার বাড়ি থেকে বেরিয়ে বিষ্ণুর খোঁজ করল, কিন্তু কোথাও ওকে খুঁজে পেল না। অগত্যা পাড়ার রঘুলালের চায়ের দোকান থেকে 1 কাপ চা খেয়ে বাড়ি চলে এলো। সারাদিন কাদম্বিনী আর কৈলাস বিষ্ণুর বাড়ি ফিরে আসার অপেক্ষা করল, কিন্তু বিষ্ণু এলো সন্ধেবেলায়। এই কয়দিন বিষ্ণু বাড়িতে গম্ভীর হয়েই থাকত, কিন্তু সেদিন প্রায় নাচতে নাচতে বাড়ি ফিরে এলো। কাদম্বিনী জিজ্ঞাসা করল, কিরে, তুই সকাল থেকে কোথায় ছিলি? আমায় বলে যাসনি কেন? সব বলছি মা, এই দেখো। বিষ্ণু কোমরে বাঁধা গামছা থেকে একটা বাঁশি বের করে মাকে দেখাল। কাদম্বিনী অবাক হয়ে বলল, আবার বুড়ো দাদুর কাছ থেকে বাঁশি এনেছিস? না মা, এটা বুড়ো দাদুর বাঁশি না, এটা আমার বাঁশি। তোর বাঁশি? কিন্তু তুই কোথায় বাঁশি কেনার টাকা পেলি? বিষ্ণু আর কোনো উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কাদম্বিনী উচ্চ স্বরে বলল, কিরে ঢাঁটা ছেলে, বল, তুই এই টাকাটা কোথা থেকে পেলি, বল। মায়ের রুদ্র মূর্তি দেখে বিষ্ণু কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। এমন সময় কৈলাস ঘর থেকে বেরিয়ে কাদম্বিনীকে ডেকে জিজ্ঞাসা করল, বোন, আমার টাকার ব্যাগটা কোথায় বলতো? তুই দেখেছিস? কিছুতেই খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেখতো বোন, ওতে জরুরি একটা কাগজ ছিল আর 20টা টাকা ছিল। কাদম্বিনী শুকনো মুখে বিষ্ণুর দিকে তাকিয়ে ওর বাঁশিটা দেখিয়ে ওকে প্রশ্ন করল, বিষ্ণু, সত্যি করে বলতো, এই বাঁশিটার দাম কত? বিষ্ণু মাথা নিচু করে বলল, 10 টাকা। কাদম্বিনী বিষ্ণুর কোমরে বাঁধা গামছাটা টেনে খুলে নিয়ে দেখল ওখানে আরও 10 টাকা রয়েছে। বিষ্ণুকে টাকাটা দেখিয়ে কাদম্বিনী চিৎকার করে প্রশ্ন করল, এই 10 টাকাটা তুই কোথা থেকে পেলি বিষ্ণু? বিষ্ণু তখনও চুপ করে দাঁড়িয়ে রইল। কাদম্বিনী উগ্র স্বরে বলল, দেখেছো দাদা, ও তোমার ব্যাগ থেকে টাকা চুরি করে 10 টাকা দিয়ে বাঁশি কিনেছে, আবার 10 টাকাটা ট্যাকে করে নিয়ে এসেছে। তুমি বলেছিলে না ছেলে মানুষ করতে গেলে অত শাসন করতে নেই? দেখো, শাসন না করার ফলটা দেখো। চোর হয়েছিস তুই, তুই একটা চোর তৈরি হয়েছিস। কথা প্রায় অর্ধেক শেষ করে কাদম্বিনী বেধড়ক মার মারল বিষ্ণুকে। কৈলাস শত চেষ্টা করেও বোনকে আটকাতে পারল না। রান্নাঘর থেকে চেলা কাঠ নিয়ে এসে কাদম্বিনী ছেলেকে মাটিতে ফেলে মারতে লাগলো। চুরি করবি তুই? হ্যাঁ, চুরি করবি? তুই চোর হবি? তোর জন্য আমি এত কিছু করলাম, তাও তুই এরকম তৈরি হলি? তোর বাবা কত ভালো মানুষ ছিল, আর তার ছেলে হয়ে তুই চুরি করছিস? বিষ্ণু মার খেতে খেতে শুধু একটাই কথা বলে গেল,
আমি চুরি করিনি মা, আমি চোর নই মা, আমাকে তোমরা বিশ্বাস করো, আমি চুরি করিনি, ও টাকা আমার নিজের। এখনো মিথ্যে কথা বলবি হারামজাদা? কোথা থেকে পেলি টাকাটা? বল বল সত্যি করে। বিষ্ণু সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। প্রায় আধ ঘন্টা ধরে বিষ্ণুকে বেধড়ক মার মেরে হাঁপিয়ে গেল কাদম্বিনী। তারপর কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে দৌড় দিল। ছেলেকে শিক্ষাদানে ব্যর্থ মায়ের এই কান্না কতটা হতাশাময় তা কেবল ঈশ্বরই জানেন। বিষ্ণু তখনও বাঁশিটা বুকে ধরে আধ মরা হয়ে মাটিতে পড়ে রয়েছে। এরকম নৃশংসভাবে কাদম্বিনী কোনোদিন ছেলেকে প্রহার করেনি। কৈলাস বিষ্ণুকে কোলে তুলে নিয়ে সোজা নিজের ঘরে শুইয়ে দিল। সেই দিন রাত থেকে বিষ্ণুর দেখা দিল মারাত্মক জ্বর। রীতিমতো চোরের ঠ্যাঙানি খাওয়ার পর বিষ্ণুর সেই যে জ্বর এলো, সেই জ্বর আর কিছুতেই কমল না। প্রথম দিকে কাদম্বিনী সাধারণ জ্বর ভেবেই সেবা শুশ্রূষা করছিল, কিন্তু 3 দিন কেটে গেলেও যখন জ্বর কমল না, তখন কাদম্বিনীর চিন্তা শুরু হলো। যথাসাধ্য চেষ্টা করা হলো, নামকরা বদ্যি কবিরেজকে ডাকা হলো, কিন্তু তাতেও বিষ্ণুর জ্বর কমল না। কোনো ওষুধপত্রের দ্বারাই বিষ্ণুকে সুস্থ করা গেল না। কৈলাস এই প্রথম বোনের ওপর খুব রাগ দেখালো। বোন, তোর এ কি করা শাসন? বাচ্চা মানুষ ভুল করে ফেলতেই পারে, ঠান্ডা মাথায় কি বোঝানো যেত না? দাদা, ও চুরি করেছে। ছোট থেকে চোরকে শাস্তি না দিলে বড় হয়ে যে ওর ডাকাত তৈরি হবে। চোর ডাকাত এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ছোটবেলায় আমরাও এরকম কত কি করেছি, তাহলে কি বড় হয়ে চোর ডাকাত তৈরি হয়েছি কেউ? এ তোর বড় অন্যায় হলো বোন। জানি না এর মাসুল তোকে কিভাবে গুনতে হবে। যাক, তুই ভাগ্নেকে দেখ, আমি বরং আমাদের গ্রাম থেকে বিষে ডাক্তারকে ডেকে আনি। ও কলকাতায় ডাক্তারি করতো এক সময়। মুমূর্ষ রোগীকেও বাঁচিয়ে তুলতে পারে এই ডাক্তার। তুই চিন্তা করিস না, আমি ডাক্তার নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, তুমি যাও, কিন্তু দোহাই তোমার, তাড়াতাড়ি ফিরে এসো। কৈলাস সেই দিনই গরুর গাড়ি করে রওনা দিল। গ্রামে পৌঁছে শুনল বিষে ডাক্তার গ্রামে নেই। সে অন্য কোনো গ্রামে জমিদারের মেয়ের অসুখ সারাতে গেছে। 2 দিনের আগে সে কিছুতেই ফিরবে না। অগত্যা কৈলাসকে 2 দিন নিজের গ্রামেই রয়ে যেতে হলো। অন্যদিকে কাদম্বিনী দিন রাত জেগে জেগে বিষ্ণুর মাথার কাছে বসে চোখের জল ফেলছিল, ভগবানের নাম জপছিল। কিন্তু 33 কোটি দেবী দেবতাকে ডেকেও বিষ্ণুর জ্বর কমাতে পারল না কাদম্বিনী। কেটে গেল 2 দিন। কৈলাস বিষে ডাক্তারকে নিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু এসে দেখল ওর অনেক দেরি হয়ে গেছে। বিষ্ণু ততক্ষণে ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে গমন করেছে। কাদম্বিনী দাদাকে দেখে অঝরে কাঁদতে কাঁদতে বলল, দাদা গো, তুমি যে অনেক দেরি করে ফেললে আসতে। আমিও কেমন মা বলো, যখন দিন রাত জেগে ছেলের মাথার কাছে বসে থাকতাম, তখন কিন্তু ছেলেটার কিচ্ছুটি হয়নি। কিন্তু গতকাল এমন রাক্ষসে ঘুম আমার চোখে এলো, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। আজকে সকালে উঠে দেখলাম ছেলেটা আর সাড়া দিচ্ছে না। ঘুমাতে দেখে কালি জম আমার কোল থেকে আমার ছেলেটাকে নিয়ে গেছে গো। কত করে ডাকলাম, ওরে ঘুম থেকে ওঠ, ওরে ঘুম থেকে ওঠ, কে কার কথা শোনে? ছেলেটা আর উঠলো না দাদা, আর উঠলো না। কৈলাসও নিজেকে ধরে রাখতে পারল না। বিষ্ণুর মৃতদেহের পাশেই ঠায় বসে রইল। বেশ কিছুক্ষণ কেটে গেল। গ্রামের সবাই ওদের বলল যে এবারে বিষ্ণুকে পোড়াতে নিয়ে যেতে হবে। কাদম্বিনী মৃত সন্তানের পাশে কাঠের মতো বসে রইল। কেবলমাত্র বিষ্ণুর শেষ যাত্রার সময় বিষ্ণুর সেই বাঁশিটা বুকে জড়িয়ে বলল,
দেখো দাদা, ও যেন আমায় ক্ষমা করে সঙ্গে যায়। ওকে বলো যে ওর মা কখনো এটা চায়নি, আর পারলে যেন আমাকেও তাড়াতাড়ি নিয়ে যায়। কাদম্বিনী ভাবছিল সবকিছুই হয়তো ওর কৃতকর্মের জন্যই হয়েছে, ওর অত মারধর করার জন্যই হয়তো বিষ্ণুর আজ এই পরিণতি হলো। কিন্তু বিধির লিখন কি খণ্ডানো যায়? যা হওয়ার তাই হয়। আমরা সবাই কাঠের পুতুল, আমাদের হাতে বাঁধা সুতো যার অপর দিকে বিধাতার আঙুল রয়েছে, তা ছিন্ন করা আমাদের পক্ষে কি করে সম্ভব? বিষ্ণুর শেষকৃত্য সম্পন্ন করে কৈলাস বাড়ি ফিরে এসে দেখল দাওয়ায় হেলান দিয়ে বসে আছে কাদম্বিনী। এক দৃষ্টে আকাশের দিকে চেয়ে রয়েছে সে। কৈলাস ওর সামনে এসে বসতেই কাদম্বিনী দাদাকে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, বলতে পারো মানুষ মরে যাওয়ার কতক্ষণ পর তারা হয়? এই যে আকাশে এত তারা, আচ্ছা আমার বিষ্ণু কি এখানেই রয়েছে? কৈলাস আকাশের দিকে তাকিয়ে দেখল রূপলি থালার মতো গোল চাঁদ ও টিম টিম অগুন্তি তারায় রাতের আকাশ ঝলমল করছে। এরকম রাতে বিষ্ণুর সাথে কতদিন বসে বসে তারা গোনার খেলা করেছে কৈলাস। ওর ওর চোখের সামনেটা জলে ঝাপসা হয়ে এলো। না, এখন ভেঙে পড়লে চলবে না। বোনের মাথায় হাত দিয়ে বলল, আমি একটা জিনিস ঠিক করেছি। বিষ্ণুর শ্রাদ্ধ শান্তি মিটে গেলে আর তোকে এখানে থাকতে হবে না। আমার সাথে বাড়িতে যাবি তুই। এখানে তো তোর আর কেউ রইল না। কাদম্বিনী ম্লান হেসে বলল, এটা তুমি না বললেও আমি তোমায় এটাই বলতাম গো। এই বাড়ি ছেড়ে আমার ধাতে সইবে না আর। কত শখ করে এই বাড়িতে এসেছিলাম আমি, কিন্তু এই বাড়িটা আমার সব কিছু কেড়ে নিয়েছে। এই বাড়িটা অপয়া। কথা শেষ করে কাদম্বিনী আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। কৈলাস বোনকে সান্ত্বনা দিয়ে বলল, বোন, নিজের মনটাকে শক্ত কর, সব ঠিক হয়ে যাবে। না দাদা, আর কিচ্ছু ঠিক হবে না গো। মা বাবার চোখের জল ফেলে বিয়ে করেছিলাম, তো সেই সংসার কি কখনো সুখের হতে পারে? মা বাবার চোখের জলে নিজের খুশির নৌকো ভাসানো যায় না গো দাদা। হে ভগবান, আমার কি হলো? কেন আমায় নিঃস্ব করে দিল গো ভগবান, কেন? কৈলাস নিজেও জানে না যে আর কি বলে বোনকে সান্ত্বনা দেবে। ওর বোনের সংসার উজাড় হয়ে গেছে। সর্বহারাকে আর কি বলেই বা আশ্বাস দেবে তা বুঝতে পারল না কৈলাস। বিষ্ণুর মৃত্যুর পরেই কি ধরনের অবস্থা কাদম্বিনীর হয়েছিল তা গল্পের পূর্বেই বলা হয়ে গেছে। সেই দিন থেকে শুরু করে রোজই কাদম্বিনীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে লাগল। কোনো কোনো দিন বারান্দায় বিষ্ণুর ছুটোছুটি শব্দ পাওয়া যেত। কোনো কোনো দিন বিষ্ণুর মা বলে ডাক বিকট চিৎকারের ন্যায় শোনা যেত। কোনোদিন কাদম্বিনী ঘুমোলে অনুভব করত যে বিষ্ণুর নিঃশ্বাসের শব্দ কানে ভেসে আসছে। আবার কোনোদিন ঘুম চোখ খুলতেই পায়ের সামনে বিষ্ণুকে বসে থাকতে দেখত। কাদম্বিনীর বারে বারে মনে হতে লাগল বিষ্ণুর এই অকাল মৃত্যুর জন্য ওর আত্মা যেন এখনো পার্থিব জগতের মায়া কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু আজকাল কাদম্বিনীর কথা কেউ বিশ্বাস করতে চায় না। ওর চরিত্রের স্বাভাবিক দৃঢ়তা হারিয়ে যেতেই কেউ যেন আর ওর কথার মূল্য দেয় না। কাদম্বিনী তাই আর কোনো কথা বলে না। বিষ্ণুর এই উপদ্রব কাদম্বিনী ছাড়া
আর কেউ দেখতে পায় না। চুপচাপ বিষ্ণুর চঞ্চল আত্মার দৌরাত্ম্য সহ্য করে বিষ্ণুর মা। শুধু সহ্য করতে পারে না ওই বাঁশির স্বর, সেটাও আর কেউ শুনতে পায় না। সেই বাঁশি থেকে ক্রমাগত ভেসে আসে বিষ্ণুর গলার স্বর, সেই এক কথা, মা আমি চোর নই, মা আমি চোর নই, আমাকে তোমরা বিশ্বাস করো, আমি চুরি করিনি, ও টাকা আমার নিজের। কৈলাস মাস 6 আগেই বোনকে নিয়ে ফিরে এসেছে নিজের বাড়িতে। এখানে এসেও কাদম্বিনীর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বোনের চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করে চলেছে কৈলাস, কিন্তু বোন একেবারে পাথর হয়ে আছে, কোনো চিকিৎসারই সাড়া দেয় না। ছেলে মরা মা যে বাঁশি আগলে পড়ে থাকত, সেই বাঁশিটাকেই সে আর সহ্য করতে পারে না। কতবার চেষ্টা করেছে বাঁশিটাকে নষ্ট করার, কিন্তু বারে বারেই ও ব্যর্থ হয়েছে। একবার তো সকলের চোখের আড়ালে বাঁশিটা ছাদ থেকে দূরে ছুঁড়ে ফেলে নিশ্চিন্ত হয়ে ঘরে ঢুকতেই সামনে বিষ্ণুকে সেই বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জ্ঞান হারিয়েছিল কাদম্বিনী। জ্ঞান ফিরে এসে ওই কথা বলতে ওকে কেউ বিশ্বাস করেনি। পরের দিন হাতুড়ি দিয়ে বাঁশিটা ভাঙতে গিয়ে নিজেরই 2 আঙুল থেঁতলে ফেলেছে। যদিও এসবের জন্য কাদম্বিনীর অসাবধানতা দায়ী নয়, এ যেন কেউ তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। বাঁশি ধ্বংস করতে চাইলেই ক্ষতি হচ্ছে কাদম্বিনীর। কৈলাস সেই দিন কোনো এক কাজের জন্য বেরিয়েছিল পাশের গ্রামে। বাড়িতে এক পরিচারিকার কাছে বোনকে রেখে তাকে যেতেই হলো কাজের সমাধা করতে। কিন্তু যা ভয় ছিল তাই হলো। ভোরবেলা ফিরে এসে দেখল বাড়ির সামনে ভিড়। কৈলাসকে দেখে সবাই হন্তদন্ত হয়ে জানালো যে ওর জন্যই এতক্ষণ সকলে অপেক্ষা করছে। কৈলাস অন্দরে ঢুকে দেখল বোনকে যে কাজের লোকের আশ্রয়ে রেখে গেছিল তার মাথা থেকে ঝরে পড়া রক্তে তার শাড়ি ভেসে যাচ্ছে। তার মাথায় কয়েকজন মিলে চেপে পট্টি বাঁধছে। কৈলাস জিজ্ঞাসা করল, তোমার এই অবস্থা কি করে হলো, আর বোন কোথায়? পরিচারিকা কাঁদতে কাঁদতে বলল, দাদা বাবু গো, দিদিমণির মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আজ ভোরবেলা দিদিমণি বেশ আমার কোলে মাথাটা রেখে ঘুমোচ্ছিল। হঠাৎ আমি একটা আওয়াজ শুনে চোখ মেলে চাইতেই হামুদ্দিস্তার বাড়ি আমার মাথায় মেরে একেবারে 1 ছুটে নিচে চলে গেল দিদিমণি। আমি মাথাটা ধরে নিচে নেমে দেখি দিদিমণি উনুনে লোহা শিক গরম করে নিজের কানে ঢুকিয়ে দিল। তারপর সে কি চিৎকার! আমি ওই অবস্থায় লোকজন জড়ো করলে তারাই দিদিমণিকে নিয়ে গেছে হাসপাতালে। পায়ের তলা থেকে মাটি সরে গেল কৈলাসে। সে জানতে পারল গ্রামের লোকেরা মিলে কাদম্বিনীকে সদর হাসপাতালে ভর্তি করেছে। সেখানে গিয়ে কাদম্বিনীর সাথে এক ঝলক দেখা হলো কৈলাসের। তখনও সে জানত না যে এটাই তার শেষ দেখা। এরপরেই বোনকে সে চিরকালের মতো হারিয়ে ফেলতে চলেছে। কৈলাস যখন বোনকে জিজ্ঞাসা করল যে সে এমন কেন করল, তখন খুবই ধীরে ধীরে কম্পিত স্বরে কাদম্বিনী বলল, ওই বাঁশিটা কথা বলে দাদা, বিশ্বাস করো। কাল একটু বেশি কথা বলছিল। অনেক করে বললাম চুপ কর, চুপ, কিন্তু ওই বাঁশির কথাটা একেবারে শেষ হচ্ছে না। তাই জন্য ভাবলাম নিজের কানটাকেই যদি জ্বালিয়ে দিই তাহলে ওর কথা আর শুনতে পাবো না। কিন্তু তাতেও আমি সফল হলাম না। আমি ভুল ছিলাম। আসলে ওই বাঁশির কথাগুলো আমার
মাথায় বসে গেছে, আমার আমার রক্তে মিশে গেছে। এই প্রাণ যতদিন থাকবে ততদিন সেই বাঁশির কথাগুলো আমি ঠিক শুনতে পাবো। আমি জানি দাদা, তুমি আমাকে বিশ্বাস করছো না, কিন্তু আমি সত্যি বলছি দাদা, এই বাঁশিটা কথা বলে, সত্যিই কথা বলে। আজও কৈলাস বোনকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারল না। সে দেখল তখনও কাদম্বিনী ওই বাঁশিটা হাতে ধরে আছে। পরের দিন কৈলাসের কাছে কাদম্বিনীর মৃত্যুর খবর এলো। কাদম্বিনী সবার চোখের আড়ালে হাসপাতালের 3 তলা থেকে নিচে ঝাঁপ দিয়েছে। কৈলাস পৌঁছে দেখল বোনের দেহটা তখনও নিচে পড়ে আছে। চারিদিকে লোকজন, তারই মাঝে উপুর হয়ে পড়ে আছে কাদম্বিনী, আর ঠিক ওর পাশে রয়েছে বিষ্ণুর সেই বাঁশিটা। কিন্তু সেটা আর অক্ষত অবস্থায় নেই, সেটাও ভেঙে 2 খণ্ডিত হয়েছে। শেষ অবধি কাদম্বিনীকে নিজের প্রাণ দিয়ে সেই বাঁশির কথা বন্ধ করতে হলো। গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু সেটা করা সম্ভব নয়। বিশেষত গল্পের মধ্যে 2টি প্রশ্নের এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। প্রথম প্রশ্ন, কৈলাসের টাকার ব্যাগটা কোথায় গেল? আর দ্বিতীয় প্রশ্ন, যদি বিষ্ণু সেই ব্যাগ চুরি করে টাকা না নিয়ে থাকে, তাহলে সে বাঁশি কেনার টাকাটা পেল কোথা থেকে? যদিও জীবনে ঘটে যাওয়া সব ঘটনার যুক্তি বা সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু ঘটনা যখন গল্পকারে প্রকাশ করতে হয় তখন না অসম্পূর্ণ রাখা চলে না। আসলে উক্ত 2টি প্রশ্নের উত্তরই কৈলাস শেষ অবধি জেনে গিয়েছিল, কিন্তু বোনের মানসিক অবস্থার অবনতির জন্য সে বোনকে কিছু জানায়নি। প্রথমেই প্রথম প্রশ্নের উত্তরটা জানিয়ে রাখি। আপনাদের মনে আছে বিষ্ণুকে যেদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেদিন কৈলাস ভাগ্নেকে খুঁজতে বাড়ির বাইরে বেরিয়েছিল। তারপর সে পাড়ার রঘুলালের চায়ের দোকান থেকে 1 কাপ চা কিনে খেয়েছিল। সেই দিন সেই চায়ের দোকানেই কৈলাস ভুলবশত নিজের টাকার ব্যাগটা ফেলে এসেছিল। রঘুলাল তা লক্ষ্য করে বারে বারে কৈলাসকে ডাক দিয়েছিল, কিন্তু কৈলাস তখন ভাগ্নেকে হারানোর দুশ্চিন্তায় অন্যমনস্ক ছিল। তাই রঘুলালের ডাক তার কর্ণগোচর হল না। তখন খদ্দেরদের ভিড়ে রঘুলালও ছুটে গিয়ে ব্যাগটা দিয়ে আসতে পারেনি। বিষ্ণু মারা যাওয়ার পর রঘুলাল কৈলাসের কাছে এসে পুরো ব্যাপারটা জানায়। কৈলাসের হাতে টাকার ব্যাগটা দিয়ে ক্ষমা চেয়ে বলে যে তার উচিত ছিল সেই দিনই এসেই টাকার ব্যাগটা ফেরত দিয়ে যাওয়া, কিন্তু সেই দিন ওর পোয়াতি স্ত্রীর প্রসব যন্ত্রণা ওঠায় সে বাড়ি চলে যায়। তারপর বাচ্চা হওয়ার পর আরও কিছুদিন সে ব্যস্ত থাকার জন্য দোকান খোলেনি। সেদিন সবেমাত্র দোকান খুলে সে ওই টাকার ব্যাগটা ফেরত দিয়ে গেল। দেরি হওয়ার জন্য অনেক ক্ষমা চাইল রঘুলাল। কৈলাস কিছু না বলেই ফেরত নিয়েছিল টাকার ব্যাগ। সেদিন কৈলাসের বড় রকমের একটা ধাক্কা লাগল, কিন্তু সেই দিনে সেটাই তার শেষ ধাক্কা ছিল না। সেদিন মনের দুঃখে পড়ন্ত বিকেলে কৈলাস পৌঁছে গেল নদীর ধারে। এখানেই প্রকাণ্ড আমগাছের তলায় বসে বিষ্ণু বুড়ো দাদুর বাঁশি শুনত। সেই বুড়ো মানুষটি সেই দিনও ওখানে বসে বাঁশি বাজাচ্ছিল। কৈলাস ওর দিকে এগিয়ে যেতেই লোকটা কৈলাসকে চিনতে পারল। বিষ্ণু অনেকদিন আর বাঁশি শুনতে আসছিল না বলে বৃদ্ধ কৈলাসের কাছে বিষ্ণুর খবর জানতে চাইল। পাগলাটে শিল্পী, তার উপর বয়সও হয়েছে, তাই হয়তো সংসারের খবর রাখে না। তাই গ্রামে থেকেও জানতে পারেনি ওর একান্ত ভক্ত ও একনিষ্ঠ শিষ্য বিষ্ণুর পরলোক প্রাপ্তির কথা। যখন জানতে পারল তখন কেঁদে কেঁদে কৈলাসকে আরও একটি বিষয় জানালো। তখনই ধোঁয়াশা কাটল দ্বিতীয় প্রশ্নের ওপর থেকে। বিষ্ণু বাঁশি কেনার জন্য টাকা জোগাড় করতে চেয়েছিল, তাই গ্রামের বাইরে কাঠগোলায় বিকেল বেলা করে মাল তুলতে যেত। 1 মাস যাওয়ার পর ওরা বিষ্ণুকে 20টা টাকা মজুরি দিয়েছিল।
সেই টাকা পেয়ে বুড়ো দাদুকে সঙ্গে নিয়ে সে মেলায় গিয়েছিল বাঁশি কিনতে। দামি বাঁশি, 10 টাকা দাম। বিষ্ণু বাঁশিটা কিনে নিয়ে বাকি 10টা টাকা কোঁচড়ে করে নিয়ে গিয়েছিল মাকে প্রথম রোজগারের টাকা নিজের হাতে দেবে বলে। এই ঘটনা জানার পর কৈলাসের মন আরও বিষাদময় হয়ে গেল। একবার ভাবল বোনকে এসব কথা জানাবে, কিন্তু বোন এমনিতেই নিজেকে দোষী ভেবে নিজেকে শাস্তি দিয়ে বেড়াচ্ছে। অর্ধ পাগল হয়ে গেছে সে। এখন যদি এই বিষয়টা জানতে পারে তাহলে অকারণে ছেলেকে মারধর করার জন্য তীব্র অনুশোচনায় তার বাকি প্রাণটুকু বেরিয়ে যাবে। এই জন্য কৈলাস এই নির্মম সত্য বুকের ভিতরে চেপে রইল। কিন্তু লাভ কি হলো? যে যাওয়ার সে গেল। এত চেষ্টার পরেও কাদম্বিনীকে, অর্থাৎ ওর একমাত্র আদরের বোনকে সে বাঁচাতে পারল না। আজও কৈলাসের মনে পড়ে ওর বোনের কথা, বিশেষত ওর শেষ কথাগুলো। কাদম্বিনীর কথাটা কি সত্যি ছিল তা জানার সুযোগ হয়নি কৈলাসে। প্রথমত সেই বাঁশি ওর বোনের সঙ্গেই ধ্বংস হয়েছিল, আর পরে বোনকে চিতায় তোলার সময় কৈলাস সেই বাঁশিটাও বোনের সঙ্গে অগ্নিতে দাহ করেছে। এমন কিছু গল্প, এমন কিছু ঘটনা যা মনে ছাপ রেখে যায়। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে সঙ্গে থাকুন, আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কিসের? এক্ষুনি ঝটপট সাবস্ক্রাইব করুন পিশাচ পর্ব অডিও স্টোরি। ধন্যবাদ।